আমরা ত্রিমূর্তি, মানে আমি মাস্টার, আমার বৃদ্ধ তান্ত্রিক বন্ধু বগলাচরণ ভট্টাচার্য ও তার মাস্তুত ভাই অঘোর বাবু চলেছি আসামের জঙ্গলে, শোণিতপুর ফরেস্ট। ওখানকার বন বিভাগের এক অধিকর্তা অঘোর বাবুর বন্ধু, তার আমন্ত্রণেই এই ভ্রমণ। শোণিতপুরে পেরোতেই সন্ধ্যা নেমে এলো। ড্রাইভার আর যেতে চাইল না, বলল, রাতের বেলা আর ওই দিকে যাব না সাহেব, ওই দিকটা ভালো নয়, আপনারা আমার ভাড়া মিটিয়ে দেন। এখানে একটা অতিথিশালা আছে, রাতটা থেকে যান, কাল সকালের দিকে এসে নিয়ে যাব। গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম। কোথাও কিচ্ছু নেই, চারিদিকে শুধু গাছ আর গাছ। ড্রাইভার সত্যি কথাটা বলেনি, সে আমাদের ফাঁসিয়েছে। নিশ্চয়ই এ এলাকাটা চোর বাটপারে ভর্তি, তাই সে কেটে পড়েছে। কিন্তু আমাদেরকে তো একটা নিরাপদ আশ্রয় পৌঁছে দিতে পারত। ওইসব ভেবে লাভ নেই মাস্টার, রাতে মাথা গোজার একটা আশ্রয় চাই। চলো এগিয়ে দেখি। কিছুটা খোঁজাখুঁজি করতেই একটা বাড়ি দেখতে পেলাম। অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে আছে একলা। বাড়ির সামনে একটা ঘোলাটে লাইট জ্বলছে। ঈশ্বর রক্ষা করেছেন, আনন্দে ভরে উঠল মন। সবচেয়ে বেশি খুশি হলেন অঘোর বাবু। তিনি লাগেজ মাথায় নিয়ে দৌড় দিলেন সেদিকে। আমরা তাকে অনুসরণ করলাম। বাড়ির দরজায় বার কয়েক টোকা দিলেন অঘোর বাবু, না, কোনো উত্তর নেই। এবার দরজা ধাক্কার সঙ্গে জুড়লেন চিৎকার। সে চিৎকারে আমাদেরই কানে তালা লাগার উপক্রম হলো। আর তখনই দরজা খুলে বেরিয়ে এলেন একজন। অঘোর বাবু তখনও চিৎকার থামাননি। ভদ্রলোক বাইরে এসেই পায়ের জুতো খুলে অঘোর বাবুর দিকে তাক করে বললেন, 32টা খুশিয়ে দেব, একদম অভদ্রতা করা বার করে দেব। ভট্টাচার্য মশাই হাত জোর করে বললেন, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আসলে আপনি দরজা খুলছিলেন না দেখে একটু উত্তেজিত হয়ে এসব করে ফেলেছে। সরল শিশুমতি ভাই আমার। তো শিশু হোমে নিয়ে যান, এখানে কেন? বয়সে তো গাছ পাথর নেই আপনার ভাইয়ের, নেহাত খোকাটি তো নন। একটা সৎ পরামর্শ দেব? হ্যাঁ বলুন। ভট্টাচার্য মশাই বিগলিত গলায় বললেন, ভাইটিকে নিয়ে রাঁচি ঘুরে আসুন, আপনার কথা আমার মাথায় থাকবে। কিন্তু কিন্তু দয়া করে এ রাতটুকুর জন্য মাথা গোজার আশ্রয় যদি দেন তো উপকৃত হই। ভদ্রলোক কি যেন ভাবলেন, তারপর বললেন, খুব মুশকিলে ফেললেন। আশ্রয় দেওয়াটা বড় কথা নয়, কিন্তু আচ্ছা ঠিক আছে, আসুন। এত রাতে আর যাবিনি বা কোথায়? ভদ্রলোকের পেছন পেছন ঘরের ভেতরে ঢুকলাম। বসার ঘরে একটা বড় সেন্টার টেবিল ও বড় দুটো সোফা, খান চারেক চেয়ার। আমরা গিয়ে সোফাতে বসলাম। ভদ্রলোক ভেতরে গেলেন। একটু পরে এলেন কিছু মিষ্টি আর জল নিয়ে। একা থাকি তো, এর বেশি আর কিছু নেই। লেবু ভাত বসিয়েছে, একটু রাত হবে। ভদ্রলোককে যতটা রূঢ় ও অভদ্র ভেবেছিলাম, দেখছি ততটাই মানবিক ও ভদ্র। তা না হলে অচেনা অজানা লোকের জন্য কেউ এতটা করে না। আমরা আমাদের পরিচয় দিলাম। ভদ্রলোক টেবিলের দিকে ঝুঁকে ডান হাত দিয়ে গালের খোঁচা খোঁচা দাড়িগুলোতে হাত বোলাতে বোলাতে বললেন,
আমার নাম অর্জুন মিত্র, রিটায়ার্ড আর্মি ডাক্তার। বিয়ে শাদী করিনি, একাই থাকি। সম্বল বলতে লেবু, ও সর্বক্ষণই আমার সঙ্গে থাকে। অঘোরবাবু বেশ লজ্জার স্বরে বললেন, ও লেবু, লেবু তাহলে আপনার কাজের লোকের নাম? আমি ভেবেছিলাম রাতের বেলা শুধু লেবু দিয়ে ভাত হবে। অর্জুন বাবু হাসতে হাসতে বললেন, লেবুর ব্যবস্থাটাও আছে, তবে শুধু লেবু ভাত নয়, গোটা গোটা বাটা মাছ, মিক্স সবজি আর ডালের ব্যবস্থাও আছে। হাজার হলেও আপনারা আমার অতিথি। আসলে লোকজন তেমন এখানে একটা আসে না এদিকে, একাই থাকি, নির্বান্ধব। কিন্তু এত নির্জন জায়গায় বাড়ি করতে গেলেন কেন? কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম। অর্জুন বাবু বললেন, ঘরটা আমি করিনি, এটা একজন ব্রিটিশের বাড়ি। ভদ্রলোকের নাম মার্কস বরিস। ওনার নাতি এই বাড়িটি আমাকে বিক্রি করেন। বেশি দাম নেয়নি। দাদুর সম্পত্তি বিদেশ ভুইয়ে পড়ে আছে, যেটুকু হয় আর কি। আমিও কিনে নিলাম, অল্প টাকায় এত বড় বাড়ি। এই কথোপকথনের মাঝেই ভট্টাচ মশাইকে লক্ষ্য করলাম, খুব আনমনা হয়ে ইতি উতি তাকাচ্ছেন। ওনার মুখাবয়বে চিন্তার ভাঁজ, কিন্তু এখনই কিছু জিজ্ঞেস করা যাবে না। অর্জুন বাবু সরে গেলেই ভট্টাচ মশাইকে চেপে ধরব। কি হচ্ছে ওনার মনের মধ্যে? আচ্ছা অর্জুন বাবু, আপনার বাড়ির আশেপাশে কি কবরখানা জাতীয় কিছু আছে? হঠাৎই প্রশ্নটা করলেন ভট্টাচ মশাই। আর তার উত্তরে অর্জুন বাবু বললেন, হ্যাঁ আছে। এই বাড়ির পেছন দিকে বিশাল বাগান, আর বাগান পেরিয়েই সাহেবদের কবরখানা। ওই হিস্টোরিক্যাল জিনিস মশাই। হিস্ট্রি মানেই তো ভূত মশাই। মরা লোকের গপ্প মনে রাখতে না পারলে পরীক্ষার সময় তাঁতি লেগে অজ্ঞান। ডাক্তাররা বলে হিস্টেরিয়া। তা আপনি কখনো ভূত দেখেননি? অঘোরবাবুর কথায় আমরা সবাই হেসে উঠলাম। অর্জুন বাবু বললেন, একদম ঠিক কথা। ইতিহাস আর পাতিহাসে গন্ডগোল হয়ে যায় প্রায়শই। বড় ভৌতিক ব্যাপার এই ইতিহাস। হ্যাঁ, ভূত এ বাড়িতেও আছে, কিন্তু কারোর কোনো ক্ষতি করে না। তা না হলে আমি আর লেবু নিশ্চিন্তে বাস করতে পারতাম। ফাল্গুনের শুরু হলেও শীত এখনো বেশ জমিয়ে পড়েছে। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় নির্জন বন বাংলোয় বসে আড্ডা দেবার মজাটাই আলাদা। বোধ হয় এজন্যই বরিশ সাহেব এই নির্জন বুনো এলাকায় বাংলো বানিয়েছেন। ধন্য সাহেব, ধন্য। খাবার ডাক পড়ল। রান্নাঘরের সামনের অংশে খাবার ব্যবস্থা হয়েছে। সরু চালের ভাত, বাটা মাছের ঝাল, পাঁচমিশালি তরকারি আর আলু সেদ্ধ। পাতিলেবুর ব্যবস্থাও আছে। অর্জুন বাবুর রাঁধুনি, লেবুর বয়স 60-এর কাছাকাছি। চুলে পাকও ধরেছে। ব্যবহারও ভালো, তবে চেহারাটা যেন একটু রোমহর্ষক টাইপের। হঠাৎ করে দেখলে হৃদকম্প হয়। খাওয়া দাওয়া শেষ হতেই আমাদের নিয়ে যাওয়া হলো শোয়ার ঘরে। অর্জুন বাবু বললেন, রাতে যাই হয়ে যাক, ঘর হতে বেরোবেন না। অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে। যতই প্রয়োজন থাক, সকালের আগে আমাদের দেখা হচ্ছে না। সুতরাং খেয়ে দিয়ে নিশ্চিন্ত ঘুমন। শুভরাত্রি। অর্জুন বাবু চলে যেতেই দরজা বন্ধ করে শুয়ে পড়লাম।
কিন্তু একটা কথা মনের মধ্যে কাটার মতো খচখচ করছিল। দরজা খুলতে মানা কেন? ভট্টাচার্য মশাই বললেন, বাইরে তো জঙ্গলের পরিবেশ, শুনশান এই পরিবেশে এক আধটা বাঘ ঘাপটি মেরে থাকতেই পারে। নিদেন পক্ষে শিয়ালের বা হাড়ি ভাগার তো কোনো অভাব নেই। অর্জুনবাবু সেই জন্যই বেরোতে হয়তো নিষেধ করেছেন। অগরবাবুর মত অবশ্য আলাদা। উনি গম্ভীর গলায় বললেন, না রে বগলা, বাঘ শিয়াল নয়, তেনাদের জন্যই সাবধানে থাকতে বলেছেন। ওই যে রাতে তেনাদের নাম করতে নেই, সেই জন্যই হয়তো খুলে বলেননি। যাই হোক, ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাত ঠিক 1:30টার দিকে ঘুম ভেঙে গেল। কেমন যেন অস্বস্তি লাগছে। উঠে বসলাম। চোখ গেল ঘরের মেঝের দিকে। কি একটা সারা মেঝে ঘুরে বেড়াচ্ছে, মোটা সোটা কুকুরের বাচ্চার মতো। ছট করে উঠল বুকটা। বন্ধ ঘরে কুকুর কি করে আসবে? এ নিশ্চয়ই কোনো ভূত প্রেত দত্তিদানো। মাথার কাছে রাখা টর্চটা ছুঁড়ে মারলাম। একটা আর্তনাদ শোনা গেল। জিনিসটা যেন আকারে বাড়তে লাগলো। 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। ভট্টাচার্য মশাইকে ঠেলা মেরে জাগানোর চেষ্টা করতে লাগলাম। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আমার। ভট্টাচার্য মশাই উঠেই চোখ কচলাতে কচলাতে বললেন, আরে মাঝরাতে আবার কি হলো? আমি সেই অদ্ভুত জিনিসটার দিকে তার দৃষ্টি আকর্ষণ করতেই ভট্টাচার্য মশাই সেদিকে তাকিয়ে বললেন, কে তুমি? ভালো চাইলে হাত উপরে করে বেরিয়ে এসো। অদ্ভুত জিনিসটা ঝপ করে এক লাফে খাটে এসে পড়ল। আমরা দুজনেই খাট থেকে নেমে দরজা খুলে ঘরের বাইরে। ওই জিনিসটা তখন মানুষের গলায় চিৎকার করে ডাকতে লাগলো, ও মশাই, বগলা, আরে ফিরে এসো, আমি অঘোর। নিজের ভুল বুঝতে পেরে ফিরে এলাম। ভট্টাচার্য মশাই অঘোর বাবুর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার ছেলে মানুষই গেল না? বয়স হচ্ছে আমার, সেই হার্টের জোড়া নেই। আমি তো ভেবেই নিয়েছিলাম যে বাইসন ঢুকে এসেছে হয়তো ঘরে। দরজা বন্ধ, সে খেয়ালই আসেনি। ভট্টাচার্য মশাইকে থামিয়ে দিয়ে অঘোরবাবু বললেন, আমার কথাটা শোনো তো, আমি ইচ্ছে করে ওরকম করিনি। আমি একটা কাটা হাত খুঁজে বেড়াচ্ছিলাম। কাটা হাত? অবাক হলেন ভট্টাচার্য মশাই। হ্যাঁ, কাটা হাত। রাতে হঠাৎ ঘুম ভেঙে যেতেই জোর তৃষ্ণা পেল। জল খাওয়ার জন্য জলের বোতলের দিকে হাত বাড়াতেই হাতে কি যেন একটা শীতল স্পর্শ হলো। পাত্তা দিলাম না। এরকম অদ্ভুত ঘটনা আমার সাথে প্রায় ঘটে, কিন্তু বোতলটা তো টেনে আনতে পারছি না। কিছুর সঙ্গে যেন একটা আটকে আছে। একটু ধাতস্থ হতেই দেখলাম বোতলটাকে টেনে ধরে আছে একটা কাঁটা হাত। যাই বলো ভাই, আমার কিন্তু একটুও ভয় লাগলো না। জলের তৃষ্ণায় ভূতের ভয়ে উধাও হয়ে গিয়েছে। আমি জোরসে টানতে লাগলাম। পাল্টা ওটিও টান দিল। এভাবে চলতে চলতে হঠাৎ আমার অন্য মনস্কতার সুযোগেই জলের বোতলটা নিয়ে মেঝেতে নেমে গেল। সেই হতে বোতলটা খুঁজছি। আলো জ্বালিয়ে আমার ব্যাগে রাখা আরেকটা জলের বোতল বের করে অঘোরবাবুকে দিয়ে বললাম, আপনি লোক বটে মাইরি, আলো জ্বালাতে পারেননি?
অঘোরবাবু হেসে বললেন, সে তো সে তো তুমিও জ্বালাওনি ভাই। নাইট বাল্বের আলোতে তুমিও তো আমাকে কি না কি ভেবেছিলে। আসলে ওই অবস্থায় মাথা ঠিক থাকে না। অঘোরবাবুর কথা ফেলে দেবার নয়, আলো জ্বালিয়ে অঘোরবাবুর দেখা কাটা হাতটা খুঁজতে লাগলাম। হাতখানা পেলাম না বটে, কিন্তু জলের বোতলটা পেলাম। বোতলের গায়ে কিসের দাগ? রক্ত। ভালো করে দেখে ভট্টাচার্য মশাই বললেন, রক্ত ফক্ত কিচ্ছুটি নয়, লাল মাটি। ভালো করে দেখো। ভালো করে দেখতেই ভুল ভাঙল। অঘোরবাবুর মনের ভ্রম, লাল মাটি ছাড়া কিচ্ছু নয়। অঘোরবাবুর উদ্দেশ্যে বললাম, ঘুমিয়ে পড়ুন অঘোরবাবু, কাল সকাল সকাল উঠে গাড়ি খুঁজতে হবে। ও বেটা আর আসবে না। সবাই ঘুমিয়ে পড়লেও আমার আর ঘুম এলো না। ওপরের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। সেই ছোট্টবেলার কথা, লেবারদের সঙ্গে মাঠে গিয়ে সর্ষে কেটে আনা, দ্বারকা নদীর স্বচ্ছ জলে অনেক মাছের আনাগোনা। ওদের মধ্যে বেশিরভাগই তেছোকা আর প্যারা। তেছোকা মাছ নাকি খেতে নেই, আর প্যারা মাছের স্বাদ অপূর্ব। সেই যে সেবার ইরান আর ইরাকের যুদ্ধ লাগলো, খবরের কাগজের মাধ্যমে সে আজ ছড়িয়ে পড়ল আমাদের গণ্ডগ্রামেও। আমি তখনও প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। মাস্টার বললেন যে পরমাণু বোমা পড়বে, আমরা কেউ বাঁচব না, একমাত্র তুলোর মুখোশ তৈরি করতে পারলে বাঁচবা। তখন না জানতাম ইরাক আর ইরানের সাথে ভৌগোলিক দূরত্ব, আর না জানতাম পরমাণু বোমা কি জিনিস। তুলোর মুখোশই ছিল শিশু মনের ভরসা। হঠাৎ কি যেন চোখে পড়ল সিলিংয়ে। আরে তাই তো, একটা মাথা, মানুষের মাথা। মাথাটি তার খুঁতখুঁতে চোখ নিয়ে চেয়ে আছে আমার দিকে। আমি আর ভয় পেলাম না। অঘোরবাবুর মতো আমারও ভ্রম হচ্ছে। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম, চোখ কচলালাম। না, ভ্রম তো নয়। এবার নেমে এলো মাথাটা, আমার মুখোমুখি এসে চাপা স্বরে বলল, বাকি দেহটা কই, খেয়ে ফেললি? ভীষণ রেগে গেলাম। তুমি কাটা মুন্ডু হও আর যাই হও, তা বলেও আমাকে অপমান করতে পারো না। আমি নরখাদক? হাত বাড়িয়ে চুলের মুঠি ধরলাম কাটা মুন্ডু। বললাম, আমি তোর দেহ খেয়েছি? হ্যাঁ, আমাকে তোর নরখাদক মনে হয়? চুল ছিঁড়ে নেব শয়তান, বুঝলি? কাটা মুন্ডুটা ছটফট করে আমার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সফল হলো না। এদিকে আমার গলার আওয়াজে ঘুম ভেঙে গেছে অঘোরবাবু। আমার হাতে কাটা মুন্ডুটা দেখেই আঁতকে উঠলেন। হেঁচকি শুরু হলো তার। একদিকে কাটা মুন্ডু আর অন্যদিকে অঘোরবাবু। চরম বিপদে পড়ে গেলাম। বিপদ হতে রক্ষা করলেন ভট্টাচার্য মশাই। অঘোরবাবুর দিকে তাকিয়ে বললেন, এদিকে এসো। অঘোরবাবু এগিয়ে আসতেই অঘোরবাবুর কপালে হাত বোলালেন ভট্টাচার্য মশাই। হেঁচকি থেমে গেল। ভট্টাচার্য মশাই বললেন, আমি বহু আগেই আজ করেছিলাম যে জায়গাটা ঠিক নয়, কিছু একটা খারাপ ঘটতে চলেছে আমাদের সঙ্গে। এবার কাটা মুন্ডুর দিকে তাকিয়ে বললেন, কি হে,
কি ভুল বকছো? কাটা মুন্ডুটা ভট্টাচ মশাইয়ের দিকে তাকিয়ে বলল, এই বুড়ো ভাম, মাংস খাবি? কুকুর খা, বিড়াল খা, আমি জানি তুই মানুষ খাবি। ঠিকই করে হাসতে লাগলো সেটা। ভট্টাচ মশাই তার ডান হাতের মধ্যমা কাটা মুন্ডুর কপালে ঠেকাতে মুন্ডুটা স্থির হয়ে গেল। মুন্ডুটাকে ঘরে রাখা একটা কার্ডবোর্ডের বাক্সে ভরে ফেললাম। আর ঘুম হবে না। এ বাড়ি যে হন্টেড সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বললাম, চলুন অর্জুন বাবুর কাছে যাই, আমাদের ভূতের মুখে ফেলে দিব্যি ঘুমোচ্ছে। ভট্টাচ মশাই বললেন, ঠিকই বলেছ, কিন্তু খুব ভেবেচিন্তে পা ফেলতে হবে। এ বাড়িতে অনেক রহস্য উৎপেতে রয়েছে। আমরা সাবধানে বের হব যাতে কেউ কিছু বুঝতে না পারে। তিনজনেই বের হলাম অতি সাবধানে, হাতে টর্চ, কিন্তু খুব প্রয়োজন ছাড়া সেটা বন্ধই থাকবে। খুব সাবধানে দরজা বন্ধ করে এগিয়ে গেলাম অর্জুন বাবুর ঘরের দিকে। চলতে চলতে বারবার পায়ে পা লাগিয়ে দিচ্ছেন অঘোরবাবু। সম্ভবত ভয়ে এসব করছেন। একবার তো ভট্টাচ মশাইয়ের পায়ে পা লেগে গেল অঘোরবাবু। ভট্টাচ মশাই পড়ে গেলেন মেঝেতে, সাথে অঘোরবাবু। ধুলো ঝেড়ে উঠে অঘোরবাবুকে এক প্রস্ত গালাগালি করলেন বৃদ্ধটি। অর্জুন বাবুর ঘরের কাছে গিয়ে দেখি দরজা খোলা। আমাদের বাইরে রেখে ভেতরে ঢুকলেন ভট্টাচ মশাই। এরপর বেরিয়ে এসে বললেন, চলে এসো, ঘর ফাঁকা। অপরের ঘরে ঢুকে খানা তল্লাশি করাটা গর্হিত অপরাধ, বিশেষত আশ্রয়দাতার ঘরে। কিন্তু এমন একটা পরিস্থিতি যে কাজটা করতেই হবে। ঘরের ভিতরে যা দেখলাম তা সত্যি বিস্ময়কর। গোটা ঘরে আজ তো দূরের কথা, এই বছর খানেকের ভেতরেও কেউ বসবাস করেছে বলে মনে হয় না। বিছানার চাদরের উপর পুরো ধুলোর আস্তরণ। ঘরের মেঝে সহ অন্যান্য জায়গায় অবস্থাটাও তাই। ঘরের পেছন দিকের দরজাটা ঈষৎ খোলা। আমরা টর্চ নিয়ে সেই দরজা দিয়ে বেরিয়ে এলাম। পিছনের অংশটা ঝোপঝাড় আর ঘাসে ভরা, মাঝে মাঝে বড় বড় গাছ। একটা গাছে হাত দিয়ে ভট্টাচ মশাই বললেন, দারুচিনি গাছ, পাশেরটা আপেল। ভট্টাচ মশাই পকেট হতে ছুরি বের করে গাছটার ছাল কিছুটা ছাড়িয়ে নিয়ে চিবিয়ে দেখে বললেন, হ্যাঁ। এরপর আমার দিকে এগিয়ে দিলেন এক টুকরো। চিবিয়ে দেখলাম একটা ঝাঁঝালো মিষ্টি, দারচিনি। বুড়োর চোখ বেশ সতেজ আছে দেখছি। টর্চের আলোতেই গাছ চিনতে পারছে। এই কিরকম হলো? তোমরা নিজেরাই খাবে, আর আমার কি? বেশ উষ্মা মাখানো প্রশ্ন অঘোরবাবুর। ভট্টাচ মশাই হেসে বললেন, কি খাচ্ছি তা জানো? তা কি করে জানবো? ভালো মন্দ কিছু তো একটা বটে। চামচিকের ডানা খাবে? অঘোরবাবু ওয়াক থুক করে থুতো ফেললেন। আমি তো হেসেই বাঁচি না। একটু এগোতেই দেখলাম সারি সারি কবর। কবরগুলোর এপিটাফে লেখা বিভিন্ন সাহেবী নাম। বরিস সাহেবের কবরটাও পেলাম। এপিটাফে রোমান হরফে লেখা, অ্যান ইংলিশ জেন্টলম্যান রেস্টিং ইন পিস হিয়ার।
Gone, but never forgotten. Mark Boris, 1870 to 1940. কবরের মুখ খোলা, ভেতর হতে আলো আসছে। ভট্টাচার্য মশাই বললেন, আমি আগে নামি, নিরাপদ বুঝলে তোমরা আসবে। কোনো চিন্তা নেই তোমাদের, আমি একাই 100। ভট্টাচার্য মশাই নেমে গেলেন। আমরাও আর ইঙ্গিতের অপেক্ষা করতে পারলাম না, নেমে পড়লাম ভট্টাচার্য মশাইয়ের পেছন পেছন। ভেতরে এলাহি কাণ্ড। একটা সুদৃশ্য ঘরে সব রকমের আয়োজন রয়েছে। ঘরের ভেতর মোমের আলো জ্বলছে, দেওয়াল জুড়ে সার দিয়ে নরমুণ্ড, একটা করে বড় মাপের গজাল, ওগুলো ঠিক কপাল বরাবর গেঁথে দেওয়াল ঢুকেছে। কপাল চুইয়ে রক্ত পড়ছে সবার। মুন্ডুগুলো যেন জীবন্ত, কটমট করে তাকিয়ে আছে আমাদের দিকে। একটা মুন্ড তো জিভ বার করে চাটার ভঙ্গি করল। তাই দেখে ভয়ে আমাকে চেপে ধরলেন অঘোরবাবু। কাঁপতে লাগলেন কাটা পাঠার মতো। ভট্টাচার্য মশাই অভয় দিয়ে বললেন, আমি যতক্ষণ আছি কিচ্ছু করতে পারবে না কেউ, বুঝলে? অঘোরবাবু কোনো রকমে বললেন, এ তো জন্ডিস কেস রে বগলা। আমরা প্রেতের পাল্লায় পড়েছি, খেয়ে ফেলবে আমাদের। আমি মরতে চাই না, না না, আমি মরতে চাই না। এ ঘর হতে বেরোতেই হবে, না হলে খুব মুশকিল। কবর ঘরের এদিকে একটা ছোট্ট দরজা দেখিয়ে ভট্টাচার্য মশাই বললেন, ওই যে বেরোবার পথ, ওই পথেই বাইরে বেরিয়েছে বরিশ সাহেব। এসো, আমরাও নৈশ ভ্রমণে বেরিয়ে পড়ি। দরজার দিকে ঢুকে পড়লাম একটা গুহা পথে। সেই গুহা পথ পার হতেই উঠে এলাম মূল ঘরের সদর দরজার সামনে। কিন্তু সামনে যা দেখলাম তাতে আতঙ্কে হাড় হিম হয়ে এলো। দেখলাম ঘরের সামনে বড় বড় দুটো কাঠের উনুন জ্বলছে, আর সেই উনুনের ওপর বড় বড় হাড়ি, আর সেই হাড়ি দুটোর মধ্যে ফুটন্ত জলে যে দুজন মাথা বের করে বসে আছে তারা আর কেউ নয়, অর্জুন বাবু আর লেবু। ও মশাই, সেদ্ধ হয়ে যাবেন যে, উঠে আসুন, কাতর আবেদন করলেন অঘোরবাবু। হাড়ির ভেতর হতে উঠে থাকা অর্জুন বাবুর মাথা উত্তর দিল, আরে চলে আসুন তো, অনেক জায়গা এখানে, আর দারুণ আরাম। চামড়া ফেটে যখন চর্বি বের হয়ে জলে মিশবে, উফ, সে কি অভিজ্ঞতা মশাই। অঘোরবাবু কয়েক পা পেছনে সরে এসে বললেন, আপনার আরামে নিকুচি করেছে মশাই, চুলোয় যান আপনি, সুপ হবার ইচ্ছা আমার মোটেও নেই। এরকম কথোপকথনের মাঝেই হাজির হয়েছে আরেকজন। লোকটা একজন সাহেব, সেফের পোশাক পরে আছে। ওর এক হাতে একটা চপার, আরেক হাতে একটা বেতের ঝুড়িতে রসুন, পেঁয়াজ, পার্সেল সহ সুপের উপকরণ। সাহেবটা ঝুড়ি হতে উপকরণগুলো হাড়িতে ফেলতে লাগলো। এরপর চপারটা হাতে নিয়ে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। সাম ফ্রেশ মিট বাবু, প্লিজ গিভ মি সাম ফ্রেশ মিট। ভট্টাচার্য মশাই একটা শুকনো ডাল কুড়িয়ে তাতে মন্ত্র পড়ে ছুঁড়ে দিলেন সাহেবের দিকে। দেখতে দেখতে আগুন লেগে গেল সাহেবের শরীরে, আর এই সুযোগেই ছুট লাগালাম আমরা। কতক্ষণ যে ছুটেছি
তা জানি না, তবে বেশ কয়েকবার বিশ্রাম নিতে থামতে হয়েছে। ভোরবেলা যেখানে পৌঁছালাম সে জায়গাটা একটা ছোট্ট বাজার। একটা বন্ধ দোকানের সামনে তিনজনেই বসে পড়লাম। ঘুম ভাঙলো এক ডাকে, এই যে ও মশাই, আপনারা উঠুন এবার, আপনারা না সরলে তো দোকান খুলতে পারছি না। উঠেই সামনের নলকূপে মুখ হাত ধুয়ে নিলাম। দোকানটা চা জল খাবারের, ব্রেড টোস্ট আর চায়ের অর্ডার করলাম। কথা প্রসঙ্গেই দোকানদার লোকটিকে বললাম রাতের ঘটনা। উনি সব শুনে বললেন, অনেক বাঁচা বেঁচে গিয়েছেন। বরিশ সাহেবের বাংলোতে কেউ যায়? সবিস্ময়ে প্রশ্ন করলাম, কেন? দোকানদার বলল, ভূত আছে দাদা, ভূত। বরিশ সাহেবের ভূত। কাউকে একলা পেলে ছাল চামড়া ছাড়িয়ে নুন লঙ্কা দিয়ে খায়। বছর দুয়েক আগে ওই বাড়ি কিনেছিলেন এক রিটায়ার্ড আর্মি অফিসার। তো মাস দুয়েকের মধ্যেই উনি আর ওনার চাকর বরিশ সাহেবের পেটে। ভয়ে ওদিকে কেউ যায় না। খেতে খেতে আমার নজর গেল অঘোর বাবুর হাতের আপেল রাখার প্যাকিং কাগজটার বাক্সটার দিকে। বললাম, ওটা আপনার হাতে কেন অঘোর বাবু? ওটাতে তো আপেল আছে মাস্টার, কাশ্মীরি আপেল। এই বলেই বাক্সটা খুলে আপেল দেখাতে গেলেন অঘোর বাবু, কিন্তু তার পরিবর্তে বেরিয়ে এলো একটা নরকরটি। অজ্ঞান হয়ে পড়ে গেলেন অঘোর বাবু। তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রখ্যাত লেখক সুব্রত মজুমদারের কলমে নরখাদক। আর এই রকমই নিত্য নতুন গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিডনাইট স্টোরিহানকে, আর পাশে রাখা বেল আইকনে প্রেস করে দিন যাতে প্রত্যেক শনিবার নতুন গল্প আসলেই তার নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ও শুনতে থাকবেন। শুভরাত্রি।